হ্যালো কোরিয়ান ড্রামা লাভার, আজ তোমাদের জন্য নতুন একটি কোরিয়ান রোমান্টিক ড্রামা নিয়ে হাজির হয়েছি। আশা করি এই ড্রামাটা তোমরা অনেক অনেক বেশি এনজয় করতে পারবে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এটা হলো আমার নতুন একটি এক্সপিরিয়েন্স চ্যানেল। সো এই চ্যানেলে এখন থেকে তোমাদের রিকোয়েস্টেড নতুন নতুন ড্রামা এবং মুভি থাকবে। তাই যদি নতুন মুক্তি পাওয়া ড্রামা এবং মুভিগুলো মিস করতে না চাও, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো এবার ভিডিও শুরু করি। গল্পের শুরুতেই আমরা লিও নামের একটি ছেলেকে দেখতে পাই। লিও দেখতে অনেক হ্যান্ডসাম হওয়ার পাশাপাশি খুবই ট্যালেন্টেড ছিল। বিশেষ করে সে ম্যাথে খুবই পাকা ছিল। অন্যদিকে আমরা আমাদের নায়িকা জিনিকে দেখতে পাই। আজকে জিনির কলেজের প্রথম দিন ছিল, আর জিনি এই কলেজে অস্ট্রোলজি বিভাগে পড়তো। তাছাড়া জিনি জ্যোতিষী বিশ্বাস করত, মানে হাত গোনা, ভাগ্য পরীক্ষা এসব আর কি। আর তার হাতে যে মাছটি ছিল, যিনি মনে করত এই মাছটি তার জন্য খুবই লাকি। আর এই মাছটি তাকে সবসময় পথ দেখায়, অর্থাৎ মাছটি যখন যেদিকে মুভ করত, যিনি মনে করত সেটাই তার আসল পথ। আজকেও সে তার মাছের দেখানো পথ অনুসরণ করেই যাচ্ছিল, কিন্তু যেতে যেতে সে দেখে তার সামনে তো আর কোনো পথই নেই, বরং বড় একটি দেয়াল রয়েছে, যার অপর পাশেই তার স্কুলটি ছিল। আর আমরা তো আগে থেকেই জানি যিনি ভাগ্য গণনা বিশ্বাস করে, আর সে এতটাই অন্ধবিশ্বাসী ছিল যে সে এখন চিন্তা করে এর দেয়াল টপকেই তাকে আজকে ভিতরে ঢুকতে হবে। কি একটা অবস্থা, একবার ভাবুন তো, সে মাছের দেখানো পথ অনুসরণ করার জন্য দেয়াল টপকে ভিতরে ঢুকবেই, কিন্তু গেট দিয়ে ঢুকবে না। যাই হোক, দেখা যায় দেয়ালের অপর প্রান্তে আমাদের লিও দাঁড়িয়েছিল। যিনি যখন দেয়ালটি টপকিয়ে ভিতরে আসে, তখন সে এত উপর থেকে লাফ দেওয়ার কারণে লিওর উপর এসে পড়ে। এখানে তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই টিচার তাদেরকে এই অবস্থায় দেখে ফেলে, আর এভাবে দেয়াল টপকে আসার জন্য বকাবকি করতে থাকে যে স্কুলে এত বড় একটা গেট থাকার পরেও তোমরা এভাবে কেন স্কুলের ভিতরে ঢুকছো। যাই হোক, পরের সিনে দেখা যায় কলেজের সকল স্টুডেন্টদেরকে বলা হয়েছে তাদের সবার অ্যাক্টিভিটি দিয়ে একটি করে ক্লাব যেন তৈরি করে। এখানে আমরা লিওকে দেখতে পাই, যে কিনা ম্যাথের উপরে নিজের একটি ক্লাব খুলেছিল। লিও তো দেখতে খুবই হ্যান্ডসাম ছিল, কিন্তু প্রবলেম ছিল ম্যাথ নিয়ে, কারণ সবাই ম্যাথ দেখে ভয় পেয়ে তার ক্লাবে জয়েনই করে না। এদিকে আমরা জিনিকে দেখতে পাই, সে একটি ক্লাব খুলেছিল, আর জিনি তো জ্যোতির্বিদ্যার উপরে ক্লাব শুরু করে, মানে এখনো মেয়েটা তার অন্ধবিশ্বাস নিয়ে পড়ে আছে, এজন্য তার ক্লাবেও কেউ জয়েন করতে চায় না। এখানে জিনির একটি কলমের প্রয়োজন ছিল, কিন্তু তার কাছে কলম না থাকায় সে তৎক্ষণাৎ তার সামনে বসে থাকা লিওর কাছে যায়, আর লিওকে কোনো কিছু না বলেই তার কলম নিয়ে চলে আসে। অনেকটা চোরের মায়ের বড় গলার মতো অবস্থা আর কি। এবার লিও উঠে জিনের কাছে আসে আর বলে, তুমি এভাবে আমার কলমটি না বলে নিয়ে এসেছো কেন? জিনি তার কথার উত্তর না দিয়ে উল্টো কিছু কার্ড বের করে বলতে থাকে, তুমি যে কোনো একটি কার্ড এখান থেকে চুজ করো। তো লিও যখন একটি কার্ড সেখান থেকে তুলে বের করে, তখন জিনি বলতে থাকে, তুমি এখনো সিঙ্গেল আছো তাই না? সারা জীবন তোমাকে এভাবে সিঙ্গেলই থাকতে হবে, তোমার কপালে কোনো গার্লফ্রেন্ড জুটবে না। এসব ফালতু কথা শুনে লিও তো জিনের উপর প্রচণ্ড বিরক্ত হয়, আর অনেকটা রেগে গিয়ে নিজের কলম না নিয়ে এসে সেখান থেকে চলে যায়। লিও চলে গেলে জিনি তার নিজের বয়ফ্রেন্ড কী হবে এটা জানার জন্য সে কলমটি আবার ঘুরায়, আর কলমটি সোজা লিওর দিকে গিয়ে থেমে যায়। এটা দেখার পর জিনি তো পুরো শক খেয়ে দাঁড়িয়ে থাকে, আর নিজে নিজেই বলতে থাকে, একটু আগেই তো সে লিওকে বলল তার কপালে কোনো গার্লফ্রেন্ডই জুটবে না, কিন্তু দেখা যাচ্ছে জিনির কপালে এখন লিওর মতো বয়ফ্রেন্ড জুটবে। যাই হোক, এবার পরের সিনে দেখানো হয় লিও বাহিরে বসে স্টাডি করছিল। তখন জিনি তার ফ্রেন্ডকে নিয়ে লুকিয়ে লুকিয়ে লিওর উপরে নজর রাখছিল। এরই মধ্যে দুটি মেয়ে সেদিক দিয়ে যাওয়ার সময় সাইকেলের সাথে ধাক্কা লেগে ছোটোখাটো একটি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল।
যার কারণে মেয়েটি তো ভয় পেয়ে তার আপেলগুলো আকাশের দিকে ছুঁড়ে মারে। সে আপেলগুলো লিওর উপরে পড়তে গেলে জিনি দৌড়ে এসে লিওকে ধাক্কা মেরে তারা দুজনেই মাটিতে পড়ে যায়। আর একটা আপেলে দুজনে কামড় দিয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। ফলে তাদের এই অবস্থা দেখে একটি ছেলে তাদের দুজনের এই অবস্থার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়, যে ছবিটা আবার কলেজের সবাই দেখতে পায় আর জিনিকে নিয়ে হাসতে থাকে। এতে করে জিনির তো খুবই খারাপ লাগে। সে তখনই লিওর সঙ্গে দেখা করার জন্য লাইব্রেরিতে চলে আসে, কিন্তু আসার পর দেখতে পায় লিও তো এখানে ঘুমিয়ে আছে। জিনি হঠাৎ করে লিওকে ডাকলে লিও তো ঘুম থেকে লাফিয়ে ওঠে আর হঠাৎ করে উঠতে গিয়ে তার চোখে ব্যথা পায়। এটা দেখে জিনির সাথে সাথেই লিওর কাছে এসে তার অনেক টেক কেয়ার করতে থাকে, এটা দেখে লিও তো অনেকটা অবাক হয়ে যায়, সাথে এক দৃষ্টিতে জিনের দিকে তাকিয়ে থাকে। এমনকি এখানে তার হার্টবিটটাও অনেক ফাস্ট হয়ে যায়, কিন্তু সে জানে না তার হার্টবিট এত বেশি বেড়ে গিয়েছে কেন। ঠিক তখনই জিনির ফ্রেন্ড সেখানে চলে আসে আর তাদেরকে এই অবস্থায় দেখতে পায়। আর এটা কিন্তু কোনো ছেলে না, সে হলো মেয়ে, তবে সে ছিল টম বয় টাইপের, তাই সে সব সময় ছেলেদের মতো সেজে গুজে ঘুরে বেড়ায়। আর এই মেয়েটার নাম হলো শিয়া। শিয়ার টম বয় হওয়ার কারণে লিওর সাথেও ভালো বন্ধুত্ব ছিল, আর তাদের বন্ধুত্ব কিন্তু ছোটবেলা থেকেই। পরের সিনে আমরা লিওকে তার হোস্টেলে দেখতে পাই। তার রুমমেট ছিল এই ছেলেটি, যার নাম ছিল ফ্যাং। সে বলতে থাকে, তুমি কি জিনিকে দেখেছো? জিনি অনেক বেশি কিউট, ভাবছি তার সঙ্গে আমি ডেট করব। এটা শোনার পর লিও তো একটু অবাক হয় আর বলে, তুমি কি বলছো? তোমার তো আগের একটি গার্লফ্রেন্ড রয়েছে। ফ্যাং বলে, আমার তো ওর সঙ্গে অলরেডি ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই ভাবছি নতুন করে একটা গার্লফ্রেন্ড বানাবো। তার আগে তুমি এটা বলো, তোমার আর জিনির ভিতর কি কিছু আছে? লিও বলে, আমার আর ওর ভিতরে আর কি থাকবে, আমার আর ওর ভিতরে তেমন কিছুই নেই। ফ্যাং বলে, তাহলে তো জিনিকে পটাতে আর কোনো সমস্যাই রইল না। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো সে তো আমাকে ভালো করে চিনেই না, তবে সে তো তোমাকে চিনে। তুমি আমাকে জিনিকে পটানোর জন্য প্লিজ একটু হেল্প করবে। কিন্তু লিও তো একদমই হেল্প করতে রাজি হচ্ছিল না। তবে পরে দেখা যায় ফ্যাং এত করে তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে, যার কারণে লিও রাজি হয়ে যায়। পরের দিন লিও ফ্যাংকে নিয়ে জিনির সঙ্গে দেখা করতে যায়। ফ্যাং তো এখানে জিনির জন্য কেক নিয়ে এসেছিল, কিন্তু এখানে এসে সে জানতে পারে জিনি কেক খায় না। জিনি কেক খাওয়া বাদ দিয়ে দিয়েছে, কারণ সে যখন কেক খায় তখনই তার সঙ্গে নাকি কিছু অদ্ভুত ঘটনা ঘটে। যেমন একদিন সে কেক খাচ্ছিল, তখন হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। আর একদিন কেক খাওয়ার সময় কেউ ছাদ দিয়ে লাফ দিয়ে দেয়। আর একদিন তো ভূমিকম্পই শুরু হয়ে যায়। এসব কারণে যিনি কেক খাওয়াই বাদ দিয়ে দিয়েছে। তাছাড়া আগেই তো বলেছি, সে জ্যোতিষবিদ্যা চোখ বন্ধ করে বিশ্বাস করত। কিন্তু এসব শোনার পর ফ্যাংয়ের মনটা খুবই খারাপ হয়ে যায়। তবে আমরা লিওকে দেখতে পাই, সে তো মনে মনে অনেকটাই খুশি হয়েছে। এরপরে ফ্যাং তো হোস্টেলে ফিরে আসে। সে কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়ার মতো পাত্র না, তাই এবার সে আর একটা প্ল্যান তৈরি করে। পরের দিন ফ্যাং লিওকে নিয়ে বাহিরে আসে, আর লিওর হাতে আমরা ফুলের বুকে দেখতে পাই। ফ্যাং বলতে থাকে, যখনই তুই এখানে জিনিকে আসতে দেখবি, তখনই আমার হাতে এই ফুলের বুকেটি তুলে দিবি। পরে এখানে আমরা জিনিকে দেখতে পাই। সে আসার পর তার কাছে ফ্যাং আসে আর বলে, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। জিনি বলে, আমার জন্য তুমি কেন অপেক্ষা করছিলে? ফ্যাং তার হাতে থাকা বুকেটি বের করে জিনিকে দিতে গেলে তারা তিনজনই তো ফুলের বুকে দেখে পুরাই আসমান থেকে পড়ে যায়। আসলে এখানে শুধুমাত্র ফুলের পাতাগুলোই ছিল, ফুলের ফল ছিল না, যা দেখে আমরা তো ভালো করেই বুঝতে পারি যে এসব কার কাজ। হ্যাঁ, এটা লিওরই কাজ। এই কারণে ফ্যাং তো লিওর উপরে প্রচণ্ড রেগে যায়। এখানে এসে জিনিকে সে ছড়ি বলে চলে যায়। এদিকে সিন নামের একটি মেয়েকে দেখানো হয়। সিন জিনির কাছে এসে বলতে থাকে, আমি তোমার এই মাছটিকে কিনতে চাই। জিনি তার কাছে মাছটি বিক্রি করতে মানা করে দেয়। তখন সিন অনেকগুলো টাকা বের করে বলে, এখন তো তুমি এই মাছটা আমাকে দিয়ে দিবে,
কিন্তু এরপরেও জিনি তাকে মানা করে, আর এ নিয়ে তাদের দুজনের মধ্যে কিছুটা ঝগড়া শুরু হয়ে যায়। তাদের এসব কাণ্ড দেখে আবার লিও বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এখানে জিনি সিনকে জিজ্ঞাসা করে, তুমি মাছটি কেন কিনতে চাও? সিন বলে, কারণ তোমার কাছে থাকা এই মাছটি অনেক বেশি লাকি, আর আমার কিছু সময় আগে ব্রেকআপ হয়েছে, তাই আমি এটা কিনতে চাই। এই মাছটি যদি আমার কাছে থাকে তাহলে আমি আমার এক্সের থেকেও অনেক ভালো একটা লাইফ পার্টনার পাবো, এজন্য আমি মাছটি কিনতে যাচ্ছি। তখনই লিও এসে বলে, ভালো লাইফ পার্টনার পাওয়ার জন্য এসব মাছের কোনো প্রয়োজন নেই, আমাদের কপালে যেরকম আছে আমরা সেরকমই মানুষ পাবো। আর এই কথাটি শোনার পর সিনা কিছু না বলে সেখান থেকে চলে যায়। জিনি তখন রেগে গিয়ে বলতে থাকে, তুমি কি বলতে চাচ্ছ? আমার কাছে যে মাছটি আছে সেটি কি লাকি না? লিও বলে, আমি এরকম কিছু বলতে চাইনি, কিন্তু আমাদের ভাগ্যে কি আছে সেটা শুধুমাত্র আমাদের সৃষ্টিকর্তাই ভালো জানেন, আমরা তো এ বিষয়ে কিছুই জানি না। তারপর সে জিনিকে বলে, নাও এই কেকটি তুমি খেয়ে নাও। কিন্তু জিনি তো নাসরবান্দা, সে কিছুতেই কেকটা খাবে না, আর বলে কেক খেলে এখানে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটবে। তবে লিও বলে, তুমি একবার খেয়েই দেখো, আমার উপর ভরসা করো, দেখবে কিছুই হবে না। পরে দেখা যায় জিন তো কেকটি খেয়ে নিয়েছে, কিন্তু এবার আসলেই তার সঙ্গে এরকম কিছুই ঘটেনি। তাই জিনি লিওকে একটু কেক খাইয়ে দেয়। লিও তো জিনের হাতে কেক খাওয়ার পর অনেকটা লজ্জা পাচ্ছিল, একদম নতুন জামাইদের মতো। তারপরে সে গিয়ে ফ্যাংয়ের সঙ্গে দেখা করে, আর ফ্যাংকে বলে, সরি দোস্ত, আমি তোকে কোনো সাহায্যই করতে পারবো না, কারণ এখন আমি নিজেই জিনিকে পছন্দ করে ফেলেছি। কি রকম হারামি ফ্রেন্ড দেখলেন? এটা শোনার পর বেচারা ফ্যাং তো একদমই চুপসে যায়, আর বলে, কবে থেকে তুই আবার তাকে লাইক করলি? লিও বলে, আসলে যেদিন আমি প্রথম তাকে দেখেছিলাম সেদিন থেকেই পছন্দ করতে শুরু করেছি, কিন্তু ওই দিন আমি তোকে বলতে পারিনি। ফ্যাং বলে, এত কিছু হয়ে গিয়েছে কিন্তু তুই তো আমাকে কিছুই বলিসনি। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোর মতো হারামি না। যেহেতু তুই এখন জিনিকে পছন্দ করিস, তাই আমি আর জিনির পিছনে লাইন মারার চেষ্টা করব না। জীবনে এরকম দু একটা ফ্রেন্ড থাকলেই তো হয়, আর কিছু লাগে বলেন? পরের দিন লিও জিনির কাছে গিয়ে কেমিক্যালের বোতল ভর্তি একটি বাক্স গিফট দেয়, যেটা দেখার পর জিনি ভাবতে থাকে, এ আমাকে এসব কেন দিল? আমি তো সায়েন্সের স্টুডেন্ট না, আমি এসব নিয়ে কি করব? তাছাড়া আমি তো এক্সপেরিমেন্টও করতে জানি না। অন্যদিকে আমরা লিও আর ফ্যাংকে দেখতে পাই। এখানে ফ্যাং তো লিওকে বলতে থাকে, তুই কি গাধা নাকি? এসব গিফট কেউ কাউকে পটানোর জন্য দেয়? তুই যদি সত্যি জিনিকে পটাতে চাস তাহলে একটি ভালো ভালো গিফট দে, রোমান্টিক কিছু দে, যেটা দেখার পর যিনি খুশি হবে। বোকার মতো তুই কি গিয়ে এক্সপেরিমেন্ট করার জিনিসপত্র তাকে দিয়ে এসেছিস? সেই সব এক্সপেরিমেন্ট দিয়ে কি করবে? লিও ভাবতে থাকে, দোস্ত তুই ঠিকই বলেছিস, এরপরে আমি তাকে অবশ্যই রোমান্টিক কিছু দেব। পরের বার দেখা যায় লিও আবারও জিনের কাছে যায়, আর জিনিকে পটানোর জন্য জিনির সঙ্গে অনেক বেশি সময় কাটায়। তারপরে একদিন জিনি লিওকে নিয়ে একটি বাড়িতে যায়। আসলে জিনি মনে করতো এ বাড়িতে ভূত আছে, কিন্তু এটা আবার লিও বিশ্বাস করতো না। সত্য হলেও সে তো সায়েন্সের স্টুডেন্ট। তখনই এখানে থাকা একটি লাইটের আলো অন অফ হতে শুরু করে, যা দেখে জিনি বলে, দেখেছো, আমি বলেছিলাম না এই বাড়িতে ভূত আছে? তুমি তো আমার কথা বিশ্বাসই করছিলে না, দেখো এবার নিজের চোখে দেখো। লিও বলে, আর এরকম কিছুই না, আমার মনে হয় লাইটের মধ্যে কোনো প্রবলেম হয়েছে, যার কারণে এরকম অন অফ হচ্ছে। তখনই আবার যিনি দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পায়। আসলে এবারের গার্ড দরজা বন্ধ করে এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু এরা দুজনে আর গার্ডকে দেখতে পায় না। যিনি তো এখানে পুরোপুরিভাবে কনফার্ম হয়ে যায় যে এ বাড়িতে আসলেই ভূত আছে, আর তার ভিতরে এখানের লাইটটাও বন্ধ হয়ে গিয়েছিল। যিনি তখন অন্ধকার দেখে ভয় পেয়ে লিওর শার্টটি ধরে ফেলে। এতে তো লিও অনেক খুশি হয়, কারণ সে তো জিনিকে পছন্দ করতে শুরু করেছে, আর পছন্দের মানুষ এভাবে কাছাকাছি আসলে ভালোই তো লাগে। পরে তারা দুজনে একসঙ্গে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, তখন হঠাৎ করে জিনের পা মুচকে যাওয়ার কারণে সে পড়ে যাচ্ছিল, আর বরাবরের মতো সে লিওকে সঙ্গে নিয়ে নিচে পড়ে যায়। আর এখন যেহেতু জিনের
পা মুচকে গিয়েছিল, এজন্য লিও নিজেই জিনিকে কোলে করে সিঁড়ির উপরে নিয়ে গিয়ে বসিয়ে দেয়। তারপর তারা দুজনে একে অপরের সঙ্গে অনেক রকমের কথাবার্তা বলতে থাকে। পরের দিন সকালে দেখা যায় তারা দুজনে তো একে অপরের কাঁধে মাথা রেখে এখানেই রাতের বেলা ঘুমিয়ে পড়েছিল। তাদের ফ্রেন্ডের আবার তখন লুকিয়ে লুকিয়ে এসব দেখেছিল। এভাবে দুজনকে দেখে তারা তো অন্য কিছুই ভেবে নেয়। পরের সিনে আমরা জিনিকে সাঁতার কাটতে দেখতে পাই। এখানে যিনি লিওকে সাঁতার কাটা শেখাচ্ছিল। সাঁতার কাটা শেখাতে গিয়ে তারা অনেকটা কাছাকাছি চলে আসে। জিনিকে এত বেশি ক্লোজ দেখে লিও তো খুবই নার্ভাস হয়ে যায়। এই কারণে সে সাঁতার না শিখে এখান থেকে উঠে চলে যায়। এভাবে আরও কিছুটা সময় পার হয়ে যায়, কিন্তু জিনি এখনো পর্যন্ত এখান থেকে উঠছিল না। এটা দেখে লিও ভাবে জিনির হয়তো কিছু একটা হয়ে গিয়েছে, সে হয়তো পানিতে ডুবে গিয়েছে। তাই সে কিছু না ভেবে পানিতে লাফ দেয় জিনিকে বাঁচানোর জন্য, কিন্তু সে তো নিজেই সাঁতার জানতো না। তাহলে জিনিকে কিভাবে বাঁচাবে? এবার দেখা যায় লিও জিনিকে বাঁচাবে, উল্টো জিনি এসে লিওকে পানি থেকে বাঁচিয়ে উপরে নিয়ে আসে। কিন্তু সাঁতার না জানার কারণে ততক্ষণে লিও তো অজ্ঞান হয়ে গিয়েছিল, কিছুতেই তার জ্ঞান ফিরছিল না। এজন্য জিনি বাধ্য হয়ে লিওকে সিপিআর দিচ্ছিল। তখনই সেখানে আবার শিয়া আসে, আর এদের দুজনকে এভাবে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা জিনিয়াকে দেখতে পাই, যে কিনা ক্লাসে বসে লিওর কথায় ভাবছিল। জিনি মনে মনে বলতে থাকে, লিওরকে আমি সিপিআর দিয়েছিলাম, যদি সেটা মনে থাকে আমি তার সামনে কিভাবে যাব। এসব ভেবে সে তো লজ্জায় একদম লাল টুকটুকে হয়ে যায়। অন্যদিকে লিও ফ্যাংকে বলতে থাকে, আমাকে বাঁচানোর পর সিপিআর কে দিয়েছিল? ফ্যাং তো মজা করে বলে, তুই কি ভুলে গিয়েছিস? আমি তো তোর মুখের মধ্যে সিপিআর দিয়েছিলাম। এ কথা শোনার পর লিও তো থুতু ফেলে সিসি বলতে থাকে, এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে আমরা জানতে পারি আর কিছুদিন পরই তাদের কলেজে এক্সাম হবে, কিন্তু জিনি এখনও কিছু সাবজেক্ট কমপ্লিট করতে পারেনি। এজন্য সে লিওর কাছ থেকে সাহায্য চায়। লিও যখনই সময় পেত তখনই জিনিকে সাহায্য করত। এভাবে একসঙ্গে থাকতে থাকতে তারা দুজনে আরও ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু লিও তো শুধুমাত্র জিনির বন্ধু হয়ে থাকতে চায় না, সে তার বয়ফ্রেন্ড হতে চায়। তবে বোকা জিনি লিওর এত বেশি কেয়ারিং দেখার পরও কোনো কিছুই বুঝতে পারে না যে লিও তাকে কতটা পছন্দ করে। এদিকে দেখা যায় তাদের এক্সাম শেষ হয়ে গিয়েছে, এজন্য তারা সব ফ্রেন্ডরা মিলে একসঙ্গে খাবার খেতে আসে। এখানে জিনি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, এজন্য সে একদম টালমাটাল অবস্থায় পড়ে যায়। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরে তখন সে তার সামনে লিওকে দেখতে পায়, যেটা দেখার পর জিনি ভাবে এটা হয়তো তার স্বপ্ন। কিন্তু একটু পরেই সে বুঝতে পারে, আরে এটা তো কোনো স্বপ্ন না, এটা তো দেখছি বাস্তব। লিও আসলে তার বেডরুমে ছিল। তখনই আবার জিনের মনে পড়ে আজকে তো তার গ্রামের বাড়িতে যাবার কথা, আর তার ট্রেন ছাড়ার কিছুটা সময় বাকি আছে। তাই সে এখানে লিওকে না ডেকে তাড়াহুড়া করে ট্রেন ধরার জন্য বের হয়ে পড়ে। বাহিরে আসার পর জিনি শিয়ার কাছে ফোন করে বলে, কাল রাতে কি হয়েছিল, লিও আমার বাড়িতে কি করছে। শিয়া জিনিকে একটা ভিডিও পাঠায় আর বলে, এটা দেখো। জিনি ভিডিওতে দেখতে পায় সে কাল রাতে অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে নিজে লিওকে ধরে তার বাড়িতে নিয়ে এসেছিল। ভিডিওটি দেখার পর জিনি তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল আর ভাবতে থাকে, আমি এটা কি করেছি, লিও আমাকে নিয়ে এখন কি না কি ভাবছে। যাই হোক, জিনি এবার তার গ্রামের বাড়িতে এসে ছুটিগুলো খুব সুন্দরভাবে এনজয় করে কাটাচ্ছিল। তারই মধ্যে একদিন হঠাৎ করে তার বাড়িতে ডোরবেল বেজে ওঠে। জিনির দরজা খুলে একদম পুরো অবাক হয়ে যায়, কারণ দরজা খুলে সে লিওকে দেখতে পায়। লিওকে দেখার পর সে ভাবতে থাকে এটা হয়তো তার স্বপ্ন, কিন্তু একটু পরেই সে বুঝতে পারে এটা তার স্বপ্ন না, এখানে লিও সত্যি সত্যি এসেছে। এটা দেখে জিনে তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দেয়, কারণ সে এখানে একটি শর্ট ড্রেস পরেছিল। তারপর সে তাড়াতাড়ি করে ড্রেসটি চেঞ্জ করে আবারও দরজা খুলে ভিতরে আসার পর জিনি লিওকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে আসলে? লিও জিনিকে তার এক্সামের রেজাল্ট কার্ডটি দেয় আর বলে, ভেবেছিলাম এটা তোমাকে মেইলের মাধ্যমে পাঠিয়ে দেব, কিন্তু এখানে অ্যাড্রেসটি লেখা ছিল
তাই ভাবলাম আমি নিজে গিয়ে এটা তোমার কাছে দিয়ে আসি। এই উছিলায় তোমার শহরটাও ঘুরে দেখা হবে। আসলে লিও তো এই বাহানায় জিনের সঙ্গে সময় কাটাতে চাচ্ছিল। জিনি বলে, তুমি যেহেতু চলেই এসেছো তাহলে চলো, আমি তোমাকে আমার পুরো গ্রাম ঘুরিয়ে দেখাই। পরে তারা দুজন একসঙ্গে ঘুরতে বের হয়। এখানে তারা অনেক এনজয় করে। পরে একটি রেস্টুরেন্টে আসে খাবার খাওয়ার জন্য। এখানে যিনি অনেক ঝাল ঝাল খাবার অর্ডার করে, কিন্তু আমরা লিওর মুখ থেকে বুঝতে পারি সে জাল খাবার খেতে একদমই পারে না। তবে শুধুমাত্র জিনির জন্য সে এখানে জাল খাবারগুলো খেতে শুরু করে। তখনই লিওর কাছে একটি ফোন আসলে সে উঠে বাইরে যায়। এই সময় জিনি শিয়ার কাছে ফোন করে বলে, লিও তো আমার শহরে ঘুরতে এসেছে, তাই আমরা দুজনে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছি। এখানে তুমি থাকলে অনেক মজা হতো। শিয়া বলে, এখন তোমরা কি করছো? জিনি বলে, আমরা একটি রেস্টুরেন্টে বসে ঝাল ঝাল খাবার খাচ্ছি। শিয়া বলে উঠে, তুমি কি জানো না, লিও তো একদমই জাল খাবার খেতে পছন্দ করে না। জাল খাবার খেলে তার পেটের ব্যথা শুরু হয়। জিনি তখন অবাক হয়ে ভাবতে থাকে, ছেলেটি শুধুমাত্র আমার পছন্দের জন্য এখানে বসে এত জাল জাল খাবার খাচ্ছে, একবারও বলেনি সে জাল খাবার খেতে পারে না। এসব ভেবে জিনি তো অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। এদিকে কথা শেষ করে লিও তো আবারও আসে, সে জাল খাবারগুলো খেতে শুরু করে। জিনি তখন বলে, তোমাকে আর এসব জাল খাবার খেতে হবে না, আমার পেট অলরেডি ভরে গিয়েছে, তাছাড়া আমার পেটেও ব্যথা হচ্ছে, চলো আমরা এখন একটি ফার্মেসিতে যাই। পরে তারা দুজনে একটি ফার্মেসিতে আসে আর কিছু পেটে ব্যথার মেডিসিন কিনে নেয়। যিনি সে মেডিসিনগুলো লিওকে দেয়। লিও বলে, তুমি আমাকে কেন এসব কিছু দিচ্ছ? পেটে ব্যথা তো তোমার করছে, আমার তো আর পেট ব্যথা করছে না। যিনি বলে, এগুলো তোমার কাছে রেখে দাও, পরে তোমার কাজে লাগবে। তারপর যিনি চলে যাওয়ার আগে বলে, কাল আমরা দুজনে আবারও একসঙ্গে ঘুরতে বের হব। পরের সিনে আমরা লিওকে তার বাড়িতে দেখতে পাই। তার পেটে অনেক ব্যথা হচ্ছিল। লিও তখন জিনের দেওয়া সেই মেডিসিনগুলো বের করে খাওয়া শুরু করে, এতে তার পেট ব্যথা একটু কমে যায়। অন্যদিকে জিনিকে তার বাবা বলতে থাকে, তুমি আজকে কোথায় গিয়েছিলে? জিনি বলে, আমার একজন ফ্রেন্ড এসেছিল, তার সঙ্গে আমি আজকে ঘুরতে বের হয়েছিলাম। জিনির বাবা বলে, কি রকম ফ্রেন্ড? যিনি বলে, ক্লাস ফ্রেন্ড, আর ও তো আমাকে পড়াশোনায় অনেক হেল্প করে। এসব শোনার পর জিনির বাবা বলে, ঠিক আছে, তাহলে কালকে আমাদের বাড়িতে তাকে আসতে বলো। জিনি তো অনেক খুশি হয়ে তাড়াতাড়ি লিওর কাছে ফোন করে বলে, কালকে তোমাকে আমাদের বাড়িতে আসতে হবে। লিও বলে, কেন? জিনি বলে, আমার বাবা তোমার সঙ্গে কথা বলবে। লিও বলে, ঠিক আছে, তাহলে আমি কালকে চলে আসব। পরের দিন লিও জিনির বাড়িতে আসে আর তারা দুজনে একসঙ্গে জিনির রুমে বসে স্টাডি করছিল। তখন জিনির বাবা তাদেরকে খাবারের জন্য ডাকতে থাকে। এজন্য জিনি আর লিও তাড়াহুড়া করে দুজনে একসঙ্গে উঠে পড়ে ড্রয়িং রুমে খাবার খেতে যাওয়ার জন্য, কিন্তু তাড়াহুড়া করে যাওয়ার সময় আবারও জিনের পায়ের হুচুট খেয়ে লিওর উপরে পড়ে যায়। তবে এবার তারা মাটিতে না, সোজা বিছানায় পড়ে। এখানে তারা দুজনে একে অপরের দিকে অনেকক্ষণ একদম রোমান্টিক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো তাদেরকে আসতে দেরি হতে দেখে তখনই জিনির বাবা চলে আসে। জিনির বাবা রুমে ঢুকে তাদের এরকম অবস্থা দেখে পুরো শক হয়ে দাঁড়িয়ে থাকে। তারা দুজনে তো বাবাকে দেখে অনেকটাই লজ্জা পেয়ে বলতে থাকে, বাবা তুমি আসলে যেমনটা ভাবছো তেমন কিছুই না, অ্যাক্সিডেন্টলি আমি লিওর উপরে পড়ে গিয়েছিলাম। বাবাও তাদের এই বিষয়টা বুঝতে পারে। যাই হোক, এবার তারা সবাই একসঙ্গে খাবার খেতে বসে। এখানে লিও নিজেই সবার জন্য খাবার সার্ভ করছিল। লিওর এরকম অ্যাক্টিভিটি দেখে জিনের বাবা অনেকটা ইমপ্রেস হয়ে যায়। তার মনে মনে লিওকে নিজের মেয়ের জামাই ভাবতে শুরু করে, অর্থাৎ লিওকে জিনির বাবা খুবই পছন্দ করেছে। পরের সিনে তাদের সবাইকে কলেজে ফিরে আসতে দেখা যায়, কারণ তাদের ছুটি শেষ হয়ে গিয়েছে। কলেজে আসার পর লিও ঠিক করেছিল সে জিনিকে প্রপোজ করবে, তাই লিও ফ্যাংকে সাথে নিয়ে একটি জায়গায় আসে। জায়গাটিকে খুবই সুন্দর করে বেলুন দিয়ে সাজায়। সাজানো শেষ হলে লিও বলে, আমি এবার জিনিকে নিয়ে আসি। ফ্যাং বলে, ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি এই জায়গাটি পাহারা দিব, তুই যা এখনই গিয়ে জিনিকে নিয়ে আয়। পরে লিও একটি টেডি বিয়ারের কস্টিউম পরে জিনির কাছে আসে
আসলে লিও ঠিক করেছিল আজকের পুরো দিনটা সে জিনের সঙ্গে কাটাবে আর জিনিকে অনেক খুশি রাখবে, কিন্তু নিজের পরিচয় জিনির কাছে দিবে না। তাই সে টেডি বিয়ার সেজে সারাক্ষণ জিনির সঙ্গে থাকে আর ভাবে কোনো কিছুর বাহানা দিয়ে সে জিনিকে সেই জায়গায় নিয়ে এসে সবার সামনে প্রপোজ করে তাকে সারপ্রাইজ করবে। লিও তার প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে, পুরো দিনটা জিনির সঙ্গে থেকে জিনকে হ্যাপি রাখার চেষ্টা করে, কিন্তু এখনো পর্যন্ত জিনি জানতো না তার সঙ্গে যে টেডি বিয়ারটি রয়েছে সেটা আসলে লিও। ফাইনালি লিও জিনিকে সেই জায়গায় নিয়ে আসে যে জায়গাটি সে সাজিয়েছিল, কিন্তু এখানে এসে সে তো পুরোই শক হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ এই জায়গাটির অবস্থা খুবই বাজে ছিল। এটা দেখার পর বেচারা লিওর মনটা খুবই খারাপ হয়ে যায় আর ফ্যাংকে ফোন করে বলতে থাকে, তুই তো বলেছিলি এই জায়গাটা পাহারা দিবি, তাহলে এসব কিছু নষ্ট হলো কিভাবে, আর তুই বা কোথায়? ফ্যাং বলে, দোস্ত আমাকে ক্ষমা করে দে, আসলে আমি তো এখন নতুন করে সিনের প্রেমে পড়েছি, তাই সিনকে পটানোর জন্য তার সঙ্গে সময় কাটাচ্ছি। এই চক্করে তোর ওই জায়গাটি পাহারা দেওয়ার কথা আমি ভুলেই গেছি। যাই হোক, পরের সিনে দেখা যায় জিনি যখন হোস্টেলে আসে তখন সিন জিনিকে বলে, কেমন প্রপোজাল পেলে আজকে? যেটা শোনার পর জিনি তো অনেকটা অবাক হয়ে বলে, কীরকম প্রপোজালের কথা বলছো তুমি? সিন বলে, কেন তুমি জানো না? লিও তো তোমাকে প্রপোজাল করার জন্য ওই জায়গাটি অনেক সুন্দর করে সাজিয়েছিল, কারণ সে আজকে তোমাকে প্রপোজাল করতে চেয়েছিল। জিনি বলে, কিন্তু আজকে তো পুরো দিনে লিওর সঙ্গে আমার দেখাই হয়নি। সিন বলে, তুমি কত বোকা মেয়ে, পুরো দিন তোমার সঙ্গে যে টেডি বিয়ারটি ছিল ওইটাই তো লিও ছিল। যা শোনার পর জিনি তো পুরো অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, লিও আমার এত কাছে ছিল, কিন্তু আমি কতটাই না গাধা যে লিওকে একবারও আমি চিনতে পারিনি। সিন বলে, তুমি সত্যি করে বলো তো, তুমি কি লিওকে পছন্দ করো? যদি পছন্দ করো তাহলে লিওকে তোমার মনের কথা তাড়াতাড়ি বলে দাও। কাল লিওর জন্মদিন, তুমি চাইলে কালকে বলতে পারো, বেশি দেরি করো না, না হলে অন্য কেউ লিওকে নিয়ে পালিয়ে যাবে। এবার পরের দিন জিনি যখন তৈরি হচ্ছিল লিওর জন্মদিনে যাওয়ার জন্য, তখনই তার কাছে শিয়া ফোন করে বলে, দোস্ত আমি তো লিওর জন্মদিনে একটি কারণে যেতে পারছি না, আমার বিছানার উপরে লিওর জন্য একটা গিফট রাখা আছে, প্লিজ তুই এই গিফটটা লিওকে দিয়ে দিস। যিনি সেই গিফটটা দেখে, যেখানে কিনা একটি হট ড্রেস রাখা ছিল, যেটা দেখার পর যিনি ভাবে হয়তো লিও এই ড্রেস পছন্দ করে। এদিকে আমরা লিওকে দেখতে পাই যে কিনা জিনিকে দেখার পর একদম পুরো শর্ট হয়ে যায়, কারণ জিনি তো একদম পুরো কোট শার্ট পরে লিওর খুব কাছাকাছি চলে আসে আর সে ওই ড্রেসটা দিয়ে বলে, তাড়াতাড়ি এটা তুমি পরে নাও আর আমার সঙ্গে ক্যাম্পাস চলো। লিও বলে, কিন্তু এটা আমি কেন পরবো আর তোমার সঙ্গে সেখানে গিয়েই বা কী করব? জিনি বলে, কারণ সেখানে গিয়ে আমি সবার সামনে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমার বয়ফ্রেন্ড। লিও বলে, তুমি সত্যি করে বলো তো, তুমি কি কোনো ড্রিঙ্ক করে এখানে এসেছো? জিনি বলে, আমি কোনো ড্রিঙ্ক করে এখানে আসিনি, আমি সত্যি তোমাকে অনেক বেশি পছন্দ করি আর অনেক বেশি ভালোবাসি আর তোমার গার্লফ্রেন্ড হতে চাই, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? লিও তো সাথে সাথে রাজি হয়ে যায়, আর হবেই না বা কেন, সে তো অনেক আগে থেকেই জিনিকে অনেক বেশি ভালোবাসে। লিও বলে, তাহলে আমরা দুজন এখন থেকে কাপল। এই বলে সে জিনিকে কিস করতে যাবে, কিন্তু হঠাৎ করে জিনি তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি এটা আগে বলো, শিয়া তোমার জন্য এরকম একটা ড্রেস কেন উপহার দিল? লিও বলে, আসলে আমরা দুজন যখন স্কুলে পড়তাম তখন আমরা বাজি ধরেছিলাম যে আমি যদি 20 বছরের ভিতরে কোনো গার্লফ্রেন্ড বানাতে না পারি তাহলে আমি মেয়েদের ড্রেস পরে ঘুরবো, আর এখন তো তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে গিয়েছো, তাই আমাকে আর এই ড্রেসটি পরতে হবে না। জিনি বলে, কিন্তু শিয়া তোমার সঙ্গে এরকম একটা বাজি কেন ধরেছিল? লিও বলে, হয়তোবা সে আমাকে পছন্দ করত, আর শিয়া তো আমাকে এটাও বলেছিল আমি যদি আমার 20 বছরের ভিতরে কোনো গার্লফ্রেন্ড বানাতে না পারি তাহলে সে নিজেই আমার গার্লফ্রেন্ড হয়ে যাবে। তবে শিয়া টম বয়, তাকে আমি এজন্য কখনোই পছন্দ করি না, গার্লফ্রেন্ড বানানো তো অনেক পরের কথা। এসব কিছু শোনার পর যিনি ভাবতে থাকে, এর মানে শিয়া আগে থেকেই লিওকে পছন্দ করত, আর এখন আমিও লিওকে পছন্দ করি। যেহেতু শিয়া স্কুল লাইফ থেকে লিওকে পছন্দ করে আর আমি কিছুদিন হয়েছে তাকে পছন্দ করি, তাই আমার উচিত হবে লিওকে ভুলে যাওয়া। আসলে যিনি আর শিয়া অনেক ভালো ফ্রেন্ড ছিল,
এজন্য জিনি ভাবতে থাকে শিয়া যদি আমার আর লিওর কথা জানতে পারে তাহলে সে অনেক কষ্ট পাবে। এসব ভেবে জিনি লিওকে কোনো কিছু না বলে চুপচাপ এখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। হঠাৎ করে জিনি এভাবে কেন চলে গেল তার কিছুই তো লিও বুঝতে পারছিল না। পরের সিনে জিনি শিয়ার সঙ্গে দেখা করতে যায় আর সে বলে সে কেন এরকম টমবয় সেজে থাকে, সে তো সুন্দর মেয়েদের মতো থাকতে পারে। শিয়া বলে আসলে আমি যখন স্কুলে পড়তাম তখন কিছু ছেলেরা আমাকে সব সময় বুলি করত। একদিন লিও আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছিল আর আমাকে বলেছিল স্ট্রং হতে। এরপর থেকে আমি নিজেকে স্ট্রং দেখানোর জন্য আমার সব লম্বা লম্বা চুলগুলো কেটে ফেলি আর ছেলেদের মতো পোশাক পরতে শুরু করি, যাতে করে সবাই মনে করে আমি একজন ছেলে। আর সত্যি কিন্তু তাকে দেখে একদম অরিজিনাল ছেলেদের মতোই লাগছিল। এবার যিনি জিজ্ঞাসা করে তুই কি লিওকে সত্যি পছন্দ করিস? শিয়া বলে হ্যাঁ, আমি অনেক আগে থেকেই লিওকে পছন্দ করতাম, কিন্তু শুধুমাত্র একজন ফ্রেন্ড হিসেবে। আমি তো অনেক আগেই লিওর উপর থেকে মুড অফ করে নিয়েছি, তাই তুই আর কোনো চিন্তা করিস না। এখন চাইলে তুই লিওর সঙ্গে ডেট করতে পারিস। আসলে জিনি আর লিওর বিষয়টা শিয়া আগে থেকেই বুঝতে পেরেছিল, এই কারণে শিয়া এখানে নিজের ভালোবাসাটা চেপে যায়। আর এখন জিনি এই কথা শোনার পর লিওর সঙ্গে এসে দেখা করে আর তাদের দুজনের মধ্যে আবারও সব কিছু ঠিক করে নেয়। এখানে লিও বলে জিনি আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তো দেখা যায় জিনি তখন কোনো কিছু না বলে সোজা লিওর গলায় কিস করে বসে। পছন্দের মানুষের কাছ থেকে এরকম রোমান্টিক কিস পাওয়ার পর লিও কি বসে থাকবে? সেও বসে থাকে না, জিনি কি কিস ব্যাক করে। এভাবে রোমান্সের সাথে এখানে তারা বেশ অনেকটা সময় কাটায়। পরে তারা দুজন ঠিক করে নেয় তারা একসঙ্গে ডেট করতে যাবে। এই নিয়ে তারা দুজন তো অনেক হ্যাপি ছিল। আর হ্যাঁ, এতদিনে কিন্তু লিওর বন্ধু ফ্যাং ও সিনকে পটিয়েও ফেলেছিল, মানে তারাও এখন কাপল হয়ে গিয়েছে আর তাদের সঙ্গে এখন ফ্যাং আর সিনও ঘুরতে যাবে। এবার ডেট করার জন্য বের হয়ে তারা প্রথমে একটি হরর মুভি দেখতে যায়, যেখানে হরর সিনগুলো দেখার পর এরা দুজনে ভাবে জিনিও হয়তো এই হরর সিনগুলো দেখে ভয় পেয়ে লিওর বুকে মাথা দিয়ে দিবে। কিন্তু কেস তো পুরোই উল্টো ছিল। জিনি আর লিও তারা দুজনে কেউই হরর সিনগুলো দেখে ভয় তো পাচ্ছিলই না, বরং মজা করে পপকর্ন খেতে থাকে। যেটা দেখার পর ফ্যাং আর সিন বলতে থাকে মনে হয় এই দুজনের রোমান্স করতেই জানে না, এই কারণেই তো এরকম সুন্দর মোমেন্ট বাদ দিয়ে তারা পপকর্ন খেয়ে যাচ্ছে। যাক, তোরা পপকর্ন খা আর আমরা এদিকে রোমান্স করি। পরের দিন লিওকে আমরা কিছুটা অন্যরকম দেখতে পাই। দেখে মনে হচ্ছিল সে কোনো একটা বিষয় নিয়ে খুবই পেরেশানিতে আছে। লিওর মন খারাপ দেখে জিনি তার কারণ জিজ্ঞেস করলে লিও বলে কিছু না, সে ব্যাপারটা এড়িয়ে যায়। পরে ক্লাসরুম থেকে একটা কাজে লিও বের হলে জিনি তার ফোনে নোটিফিকেশন আসতে দেখে তার নোটিফিকেশনটি দেখার পর জিনি অনেকটা অবাক হয়ে যায়। আসলে এটা একটা বিদেশি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার নোটিফিকেশন। জিনি বুঝতে পারে এজন্যই লিওর মনটা এত বেশি খারাপ ছিল। এবার জিনি সাথে সাথে লিওর সঙ্গে দেখা করে আর লিওকে এ বিষয়ে জিজ্ঞাসা করে। লিও বলে আমার তোমার সঙ্গে দেখা হওয়ার আগেই আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এখন আমি এটা ক্যান্সেল করতে চাই, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। জিনি বলে এটা তো তোমার ভবিষ্যতের ব্যাপার, তুমি কেন তোমার ভবিষ্যৎ এভাবে নষ্ট করে দেবে শুধুমাত্র আমার জন্য? কিন্তু এরপরও লিও রাজি হচ্ছিল না। সে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এসব কিছু করছিল, শুধুমাত্র জিনিকে অনেক বেশি ভালোবাসে আর পছন্দ করে বিদায় সে এটা ক্যান্সেল করতে চায়। এতদিনে সে বিদেশে গিয়ে থাকতে পারবে না, কিন্তু লিও কেন যাবে না এই বিষয়টি নিয়ে জিনি তার সঙ্গে অনেক রাগারাগি শুরু করে দেয় আর এক পর্যায়ে রাগ দেখিয়ে সে সেখান থেকে চলে যায়। এতে তো লিও পুরো শকড হয়ে যায়, কারণ সে তো জিনির জন্যই ওই ভার্সিটিতে ভর্তি হওয়াটা ক্যান্সেল করতে যাচ্ছে। এতে কোথায় জিনি খুশি হবে তা না, উল্টো তার সাথে জিনি রাগ দেখাচ্ছে। সে কিছুই বুঝতে পারছে না। পরে লিও এসে ফ্যাংকে সব কিছু খুলে বলে। ফ্যাং বলে জিনি তো তোকে একদম ঠিক কথাই বলছে, কারণ সে তার ভবিষ্যতের ব্যাপারে চিন্তা ভাবনা করছে, তাই তুমি জিনির উপরে রাগ করে থাকিস না। পরের দিন লিও জিনির সঙ্গে দেখা করতে আসে আর বলে তুমি কি সত্যিই চাও আমি বিদেশে গিয়ে পড়াশোনা করি? এতে তুমি কষ্ট পাবে না?
আমাকে না দেখে আমাকে ছাড়া থাকতে পারবে? জিনি বলে, না আমি কষ্ট পাবো না, তোমাকে ছাড়া আমার থাকতে কষ্ট হলেও আমি সেটা মানিয়ে নেব। আমি চাই তুমি বিদেশে গিয়ে পড়াশোনা করো, কারণ এটা তোমার ভবিষ্যতের ব্যাপার। যদি তোমার ভবিষ্যৎ ভালো হয় তাহলে তো আমাদের ভালো হবে। হ্যাঁ মানছি, প্রথমে আমাদের দুজনের এই বিষয়টা নিয়ে খুবই খারাপ লাগবে, কষ্ট হবে, কিন্তু কিছুদিন পর সব কিছু ঠিক হয়ে যাবে। আর তুমি কোনো চিন্তাই করো না, আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার ফিরে আসতে যতই বছরই লাগুক না কেন, আমি সব সময় তোমার অপেক্ষায় থাকব। লিও বলে, আমিও তোমার জন্য অপেক্ষা করব। আর একটা কথা দিচ্ছি, আমি অনেক তাড়াতাড়ি ফিরে আসব, এক মুহূর্তের জন্য তোমাকে ভুলবো না। এই বলে তারা তো একে অপরকে জড়িয়ে ধরে, হ্যাঁ অবশ্যই কিসও করে। তাদের কিসের মধ্য দিয়ে এই ড্রামাটি এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো গাইস, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশাপাশি এই ধরনের ড্রামা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।